আসসালামু আলাইকুম। ২৪-এর গণ অভ্যুত্থানের নায়কেরা অথবা সোকল্ড বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তর্কোন্দল, নিজেদের মধ্যে নানান হিস্সা, নানান ধরনের ভাগাভাগিতে, নানান ধরনের গ্রুপিং, লবিং এবং বিভিন্ন দ্বন্দ্বের জায়গা থেকে নিজেরাই নিজেদের শেষ করে দেবে, এই কথাটি আমি আরও অনেক আগে থেকেই একাধিক কন্টেন্টে উল্লেখ করেছি, ফোরকাস্ট করার চেষ্টা করেছি। কোন জায়গা থেকে? ইতিহাস যে আমাদের শিক্ষা দেয় সেখান থেকেই। তার কারণ বিপ্লবী বলুন, অভ্যুত্থানকারী বলুন বা আদর্শিক রাজনীতি বলুন, এগুলোতে যখন পচন ধরে, এগুলোতে যখন গিভ অ্যান্ড টেকের বিষয় চলে আসে, এগুলোতে যখন লোভের একটা ভয়ঙ্কর জায়গা কেন্দ্রভূত হয়ে পড়ে, তখন এগুলো আর থাকে না। এবং এই বিপ্লবীদের, কথিত বিপ্লবীদের ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোই দিনে দিনে স্পষ্ট হতে দেখছি এবং তারা যে শেষ হওয়ার পথে সেগুলো আমাদের সামনে খুব দ্রুত গতিতে প্রকাশ পাচ্ছে। সে বিষয়ে সামান্য কয়েকটা উদাহরণ দেব। অন্যদিক থেকেও আমরা এই বিষয়টা আলোচনা নিয়ে আসতে পারি। মাত্র একদিন আগে বাংলা ভিশনে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা তার বাবা বিল্লাল হোসেনকে নিয়ে যে দীর্ঘ অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচারিত হলো, সেটি নিয়েও আমরা বর্তমান সময়ের রাজনীতি, কথিত বিপ্লবীদের লোভাতুর বা লোভনীয় টার্গেট এবং গণমাধ্যমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একই সঙ্গে আলোচনা করতে পারি। বাংলা বিষয়ে যে দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন এর মধ্যে তুমুল হইচই ফেলেছে, রাজনৈতিক অঙ্গনেও যথেষ্ট সাড়া ফেলেছে। বিশেষ করে এই প্রতিবেদনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবাকে কেন্দ্র করেই করা। এবং এই প্রতিবেদনের মূল উপযোগ্যটা কি তাও আপনারা জানেন। যে ছোট করে বলি যে কুমিল্লা মুরাদনগরে গত কয়েকদিন আগে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের ৩ সদস্যকে যে হত্যা করা হলো, তারাও স্থানীয় রাজনীতির বলি, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষমতার দাপট কিংবা তার রাজনীতি জড়িয়ে রয়েছে। অবশ্যই এর সাথে স্থানীয় বিএনপি রাজনীতি জড়িয়ে রয়েছে। পাশাপাশি আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিখা রানীকে আসিফ মাহমুদের বাবার ব্যক্তিগত আক্রোশের শিকার হতে হয়েছে, আক্রোশের শিকার হয়ে তাকে নানান ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং স্কুল কক্ষের মধ্যে তাকে বিবস্ত্র করে তার উপরে নিপীড়ন চালানো হয়েছে। এই সব বিষয়গুলো আমরা জানি কেন, কি কারণে। যদি বলেন সত্যতা কতখানি, অবশ্যই স্থানীয় বিএনপির সেখানে একটি রাজনীতি রয়েছে, যেমন সত্য কথা। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ক্ষমতার দাপট এবং তার দাপটের প্রভাবে তার বাবার যেই লোকাল পলিটিক্স বলি কিংবা তার দাম্ভিকতা, সব কিছুরও অবশ্যই একটা সত্যতা রয়েছে। এখন রাজনীতির কথা বলছিলাম, গণমাধ্যমের চরিত্রের কথা বলছিলাম, বা এই যে কথিত বিপ্লবীদের ক্ষমতার যে রাজনীতি সেটির কথা বলছিলাম। এনসিপির নেতারা অভিযোগ তুলেছে, যেহেতু ইশরাক হোসেন মেয়র হতে পারেননি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে, মানে মেয়রের চেয়ারে বসতে পারেননি, সেই আক্রোশের জায়গা থেকে ইশরাক হোসেন এই রিপোর্টটি করিয়েছেন। কেন? তিনি বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। আচ্ছা, এনসিপি কেন আসিফ মাহমুদ বিষয়ে বারবার কথা বলে? এর আগেও তারা এই মেয়র পদ নিয়ে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে তারা মন্তব্য করেছে ইশরাক হোসেনের বিরুদ্ধে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো সরকারি উপদেষ্টা, তার সাথে নাকি এনসিপির কোনো সম্পর্ক নেই। তাহলে আবারও কেন তারা এই বিষয়ে কথা বলল? এক। দুই হচ্ছে, আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজেও অভিযোগ তুলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে ইশরাক হোসেন তার ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন তার দখলকৃত প্রতিষ্ঠানে। প্রথম কথা হচ্ছে, এটি মোটেই দখলকৃত প্রতিষ্ঠান নয় ইশরাক হোসেনের। আমরা সবাই জানি বাংলা ভিশনের অন্যতম বড় শেয়ার হোল্ডার ছিলেন ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা সাহেব। তো এটি মোটেই তার দখলকৃত প্রতিষ্ঠান নয়। এবার আসুন মূল কথায়, যে অন্য কোনো প্রতিষ্ঠানে হলো না, তাহলে বাংলা ভিশনে এই ধরনের রিপোর্ট প্রকাশ পেলো বা প্রচার হলো কেন? খুবই সহজ কথা, অন্য কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না। বাংলাদেশের গণমাধ্যমের চরিত্র এটি, হয় সরকারি রক্তচক্ষুর ভয়ে তারা করে না, অথবা সেন্সরশিপের মধ্যে চলে যায় তারা দালালির একটা জায়গা থেকে, তাবেদারির জায়গা থেকে। সে বিষয়টি আমরা দেখছি। হাতে গোনা 2-1টি গণমাধ্যম ছাড়া সবাই এই ক্যাটাগরির বা এই শ্রেণীতেই পড়ে। এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে অপব্যবহার, ক্ষমতার দাপটের যে বহিঃপ্রকাশ আমরা এই সো কল্ড বিপ্লবীদের রাজনীতিতেও দেখছি। অনেক বিষয় একই সঙ্গে আলোচনা করা যায়।
এবং এই যে অসংখ্য অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন সোর্সে আমরা জানতে পারছি, এগুলো নিয়ে তেমন কোনো বক্তব্য বা রিপোর্টিং কোনো গণমাধ্যমে নেই। হাতে গোনা দু একটি গণমাধ্যমের কথা আলাদা, সেটা আমি আগেই বলেছি, এখনো বলছি। অন্যান্য বিষয়ে যদি আমরা দু একটি আলোচনা নিয়ে আসি, সাম্প্রতিক সময়েরই বিষয়গুলো, যেমন মাহফুজ আলম অন্যতম কথিত বিপ্লবী, তার বিরুদ্ধে অস্ট্রেলিয়াতে তার ভাই মাহবুব আলম মাহিরের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন বা 2 কোটি টাকার চেকের লেনদেন, এরকম নানান ধরনের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। সেটিকে চ্যালেঞ্জ করেছেন মাহফুজ আলম, এবং চ্যালেঞ্জ করতে গিয়ে তিনি কি বলেছেন সেটাও আপনারা জানেন। নিজেদের মধ্যকার যেই ক্ষমতার রেষারেষি, দ্বন্দ্ব, ভাগাভাগির এক ধরনের অমীমাংসার জায়গা থেকে তারা একে অন্যের পিছনে লেগে উঠেছে। যেমন মাহফুজ আলম কি বলছেন, তিনি বলছেন যে আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধেও লেগেছেন। খেয়াল করুন, নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। নতুন দল কোনটি? এনসিপি। তার মহারথী কারা? এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলাম অথবা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি, এরাই তো। এবং আপনাদের মনে থাকার কথা, এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির একটি বড় পদে বা শীর্ষ পদে মাহফুজ আলম বসাতে চেয়েছিলেন তার নিজের বড় ভাই মাহবুব আলমকে, তিনি কিন্তু পারেননি। এবং নিজেদের মধ্যে যে একটা চরম দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এটাও আমরা বুঝতে পারছি, যার জায়গা থেকে তিনি এই মন্তব্য করেছেন। এবং তিনি বলছেন সব সত্যই প্রকাশ পাবে। একটা সার্কেলের প্রায় সবাই যখন দুর্নীতিগ্রস্ত, একজন কোনো টাকা ধরছে না বা দুর্নীতি করছে না, এটা কার সহ্য হবে? অর্থাৎ এনসিপির আর যে নেতারা রয়েছেন তারা সবাই দুর্নীতিগ্রস্ত, এবং তারা যে সবাই দুর্নীতিগ্রস্ত এরকম নানান ধরনের অভিযোগ তো আমরা পাচ্ছি, কেউ তো রেহাই পাচ্ছেন না। সাজিদ আলম, হাসান আবদুল্লাহ কিংবা নাহিদ ইসলাম মন্ত্রী থাকা অবস্থায় তার এপিএস এর যে দুর্নীতি, অথবা আর যারা রয়েছেন সবার বিরুদ্ধে তো কম বেশি অভিযোগ উঠছে এনসিপির অন্যান্য পর্যায়ের নেতাদের বিরুদ্ধে। সো সেই জায়গা থেকে মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটি প্রথম এলো, এবং এটিকে তিনি মিন করেছেন যে তার বিরুদ্ধে কেউ লেগেছে। হ্যাঁ, আমরা মাহফুজ আলমের বিরুদ্ধে বা আমি ব্যক্তিগতভাবে মাহফুজ আলমের আদর্শিক জায়গা থেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছি, অনেক বড় বড় প্রশ্ন তুলেছি। তবে দুর্নীতি এই জায়গাটিতে সম্ভবত আমরা সার্টিফিকেট দিতে চাই না, তো এখনো পর্যন্ত তেমন সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি। মাত্র একদিন আগে যে বিষয়টি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার মানে অস্ট্রেলিয়াতে সিডনিতে তার বড় ভাইয়ের অ্যাকাউন্টে এই কয়টা টাকার যে লেনদেন, সেটি ছাড়া আর কোনো অভিযোগ এখনো পায়নি। তবে তিনি যে প্রসঙ্গটি তুলেছেন সেটি আমাদের ধর্তব্য বিষয়, এবং তিনি সেখানে বলছেন আমার নিকৃষ্ট শত্রুরাও গত 12 মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির কোনো অভিযোগ করেনি। একটি নতুন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। এবং তিনি যখন এই পোস্টটি ফার্স্ট দিলেন, তার পরবর্তীতে আবার খানিকটা অংশ এডিট করেছেন। এই যে বিশেষ দলের কিছু দুর্নীতিবাজ লোকের কথা তিনি উল্লেখ করেছেন, এবং নিজেদের মধ্যে যে মধ্যকার যে দ্বন্দ্ব সংঘাত সেগুলো তিনি তুলে ধরেছেন, সেই জায়গাগুলো আবার তিনি এডিট করে আবার বলছেন কয়েকটা বাক্য নিয়ে অযথাই জল ঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। এখন এনসিপি নেতাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, মামলা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, পদবি নিয়ে দ্বন্দ্ব, মারামারি, সংঘর্ষ, এগুলো তো আমরা গত 11 মাসে ক্লান্ত হয়ে গেছি দেখতে দেখতে। এগুলো তো আর অভিযোগের পর্যায়ে নেই, তাই না? এবং সর্বশেষ পর্যায়ে এনসিপির একজন নেতা রিয়াদ, তিনি যে চাঁদাবাজি করতে গিয়ে আটক হলেন। উমুয়া ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি চলছে সেগুলো তিনি তুলে ধরেছেন প্রকাশ্যে। অতএব গণ অভ্যুত্থানের নায়কেরা লণ্ডভণ্ড হতে চলেছেন, তারা সাধারণ মানুষের মধ্যে সম্ভবত আর মানে খুব বেশি দিনের জন্য কোনো ধরনের কোনো গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবে না। এটি আমাদের ধারণা এবং এটি ইতিহাসের শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ একটি অতি গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যার সঙ্গে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় নিরাপত্তা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি জড়িত, সে বিষয় নিয়ে আলোচনা করব। যখন এনসিপি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিংস পার্টি, তারা তাদের রাজনৈতিক কর্ম অর্থাৎ প্রোগ্রাম করার জন্যে গোপালগঞ্জে গেলেন, এবং সেখানে গিয়ে যখন একটি বিরূপ পরিস্থিতি তৈরি হলো, মারামারি, হানাহানি, কাটাকাটি, গোলাগুলি, খুন, হত্যা থেকে শুরু করে আরও অনেক কিছু পর্দার আড়ালে এবং পর্দার সম্মুখে, যার রেশ এখন পর্যন্ত কাটেনি। এগুলো নিয়ে যখন আমরা খুব বিতর্ক করছি,
কার লাভ হলো, কার ক্ষতি হলো, এবং এটার আলটিমেট গোল কি? গোপালগঞ্জ ভেঙে তছনছ করে ফেলা হবে, গোপালগঞ্জ জেলাকে 5টি ভাগে বিভক্ত করে আশেপাশের 5টি উপজেলার সঙ্গে বা জেলার সঙ্গে সংযুক্ত করা হবে। এই ধরনের কথাবার্তা যখন আমরা বলছি, কিন্তু তার অন্তরালে একটি ঘটনা ঘটে গেছে, এবং সেই ঘটনার যে টেলিফোন সংলাপ এটি ভাইরাল হয়েছে। জনৈক ব্যক্তি, তিনি গোপালগঞ্জের কোনো একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে টেলিফোন করে তিনি হুমকি দিচ্ছেন। দীর্ঘ টেলিফোন সংলাপ, এবং সেখানে যে ব্যক্তি হুমকি দিচ্ছেন তিনি নিজেকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, এবং তিনি যে পুলিশ কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন সেখানে বলার চেষ্টা করছেন যে পরিবার পরিজন সবারই আছে, আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না। এইরকমই একটা হুমকি তিনি সেই টেলিফোনের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দিচ্ছিলেন। আর পুলিশ কর্মকর্তা সেই হুমকির জবাবে প্রথমে পোলাইট, ভদ্রভাবে, এরপর অনেকটা কোঅপারেটিভভাবে তাকে কথা বলার সুযোগ দিয়েছেন, কিন্তু স্পষ্টতই তিনি ভয় পেয়েছেন এবং তিনি সংঘাতে জড়ানোর জন্য কোনো চেষ্টা করেননি। আর এই সুযোগে যিনি হুমকিদাতা, তিনি তার ব্যক্তিগত পরিচয়, তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন, গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন, তার সাংগঠনিক পরিচয়, এবং বঙ্গবন্ধু যে গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে, এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে, এই কর্মকাণ্ডের সঙ্গে ভারত জড়িত আছে, ইত্যাদি কথা তিনি প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন। অবাক করা ঘটনা হলো যে এই রকম একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র নড়াচড়া করছে না। সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না, তবে যিনি হুমকি দিয়েছেন তার ব্যাপারে গোপালগঞ্জে কিংবা বাংলাদেশে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো চেষ্টা তদবির করা হয়েছে, এই ধরনের কোনো খবর আমরা দেখিনি। এমনকি আমাদের যে মূলধারার গণমাধ্যমগুলো, যারা সকালে বিকেলে শেখ হাসিনাকে ফাঁসিতে চড়ায়, যারা প্রতি মুহূর্তে এনসিপির দাবিদারি করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আকাশের নক্ষত্রমণ্ডলীর মধ্যে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে প্রতিষ্ঠা করার জন্য যারা 2 হাতে কলম চালায়, সে সকল মানুষ এরকম একটি মহা বিপদ সংকেতকে তারা জাতির সামনে তুলে ধরতে পারেনি। ফলে কি হলো, এই যে জুলাই এবং আগস্ট, এই সময়টিতে সারা বাংলাদেশে নানা রকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, তারপরে কয়েকটি পত্রিকা, বিশেষ করে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের, সেখানে এই বঙ্গবন্ধু গেরিলা বাহিনী না হলেও সশস্ত্র গোষ্ঠী, আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী, তারা নানা রকম তৎপরতা এবং অপতৎপরতা চালানোর জন্য জলে স্থলে অন্তরিক্ষে চেষ্টা চালাচ্ছে, এই ধরনের জিনিস স্পষ্ট হয়ে আসছে। এই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ যে কি জিনিস, এটি ইয়াহিয়া খানকে জিজ্ঞাসা করতে হবে, টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে যদি বুঝতে হয়। আওয়ামী লীগ কী জিনিস এটা বুঝতে হলে হুসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ এবং এখন জাতীয় পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করতে হবে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে, যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে যারা টক্কর নেয়ার চেষ্টা করেছে, তাদের সবার ডিএনএর মধ্যে প্রত্যেকটি পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে, যেভাবে শেখ হাসিনার স্লোগান পরিয়ে দিয়েছে, যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে, ফলে এই লোকগুলো, এত বড় বড় মানুষগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আত্মচিৎকার করতে বাধ্য হয়েছেন। এটাই বাস্তবতা যে জাতীয় পার্টি এবং এরশাদ শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দল ছিলেন, কিন্তু 80-র দশকে এরশাদ যে ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে, সেই প্রতিশোধ তিনি নিয়েছেন এসে 2009 সনে। তো চিন্তা করুন যে 2009 সনে যে প্রতিশোধ নেওয়া তিনি শুরু করেছেন এবং এটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তাড়া করেছে। এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী বেগম রওশন এরশাদ, তার আরেক স্ত্রী বিদিশা এরশাদ এবং তার দলের মধ্যে যারা সিনিয়র এবং শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন ইনক্লুডিং জিএম কাদের,
সবাইকে রীতিমতো বারবার বাবার নাম ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা শেখ হাসিনা করেছেন, সেটা জাতীয় পার্টির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে আপনারা একটু এখন জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। একইভাবে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাবেন আর তার হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবেন মতিয়ার চৌধুরী। সেই মতিয়ার চৌধুরীকে দলের মধ্যে এনে, কিংবা সুরঞ্জিত সেনগুপ্তকে, যিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন, তাকে এই দলের মধ্যে ঢুকিয়ে কালো বিড়াল বানিয়ে, আর মতিয়ার চৌধুরীর উপাধি ছিল অগ্নিকন্যা, কিন্তু আওয়ামী লীগের ভিতরে তাকে সবাই তেল কন্যা হিসেবে ডাকত। এটা আওয়ামী লীগের কৃতিত্ব। বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ সম্পর্কে, সেক্ষেত্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে বিরক্তি, যদি তাদেরকে বলা হয় আপনাদেরকে 1 সপ্তাহ না খেয়ে থাকতে হবে, অথবা শেখ হাসিনার ছবি আপনার সামনে 1 ঘন্টা রাখা হবে, তারেক জিয়া এবং বেগম জিয়া দুজনেই বলবেন যে আমরা 1 সপ্তাহ না খেয়ে থাকবো, কিন্তু কোনো অবস্থাতেই 1 ঘন্টা শেখ হাসিনার ছবি আমরা দেখতে পারবো না। এই হলো আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ 1971 সনে, তাদের ছাত্রলীগ ছিল, তাদের মুজিব বাহিনী ছিল, তাদের মুক্তি বাহিনী ছিল, এরকম অন্তত 10টা গেরিলা বাহিনী তাদের ছিল। এবং কি পরিমাণ অস্ত্র এবং ট্রেনিং তাদের ছিল, যেটা অস্ত্র জমা দেওয়ার যে দৃশ্য বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে, যেখানে কাদের সিদ্দিকীকে দেখা যায় তিনি তার যে অস্ত্র বঙ্গবন্ধুর পায়ের কাছে রাখছেন। তো বলা হয়ে থাকে যে অস্ত্র মুক্তিযুদ্ধের সময় তাদেরকে দেওয়া হয়েছিল, তার খুব অল্প অংশ সমর্পণ করা হয়েছিল, বাকি অস্ত্র তাদের কাছে থেকে গিয়েছিল। এবং সেই অস্ত্র উদ্ধার করার যে অভিযান রক্ষী বাহিনী চালিয়েছে, পরবর্তীতে সেনাবাহিনী চালিয়েছে জিয়াউর রহমানের জমানাতে। তারপরও অস্ত্র পরিপূর্ণভাবে উদ্ধার করা হয়নি বা যায়নি। এবং আওয়ামী লীগের অনেক লোক প্রায় গর্ব করে বলেন অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেয়নি। ফলে মুক্তিযুদ্ধের পুরোটি সময় নানা রকম ক্রিয়া হয়েছে, প্রতিক্রিয়া হয়েছে, এবং সেই যে তাদের যে অস্ত্র এবং ট্রেনিং, এটা বঙ্গবন্ধুর জমানাতে এসে রীতিমতো আয়ামে জাহিলিয়াতে রূপ লাভ করেছিল। অর্থাৎ যারা অস্ত্র জমা দেয়নি, তারা চুরি, ডাকাতি, রাহাজানি থেকে শুরু করে সকল কর্ম দ্বারা পুরো বঙ্গবন্ধু সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছিল। এবং একই অবস্থা জিয়াউর রহমানের আমলে হয়েছিল। ফলে আওয়ামী লীগ তার পরিপূর্ণ দেহ এবং তার থেকে যারা ছিটকে যায়, ভিন্ন দল করে, সেটা জাসদ করুক বা অন্য যে কোনো দল করুক, এরা অন্য সাধারণ মানুষের মতো নয়। তো কাজেই এই যে বঙ্গবন্ধু গেরিলা লীগ বা গেরিলা, বঙ্গবন্ধু গেরিলা কি যেন একটা নাম আমার এই মুহূর্তে বলে গেছে, যেটার কথা বলা হচ্ছে, এটাকে কেন রাষ্ট্র নিজেদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন না? কেন এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার থেকে শুরু করে আরও অনেক কর্মকাণ্ড কেন তারা শুরু করছেন না? নাম্বার 1। নাম্বার 2 হলো শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে বেগম জিয়ার বা এরশাদের, এই দুজনকে কন্টেম্পোরারি যদি আপনি চিন্তা করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো প্রশ্নই আসে না। তো শেখ হাসিনা এবং এরশাদ, এই দুজনের মধ্যে ডিফারেন্স, বা শেখ হাসিনা খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা তারেক জিয়া, এদের মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য রয়েছে। সেই মৌলিক পার্থক্য হলো যে শেখ হাসিনা জন্মের পর থেকেই জেল, জুলুম, হুলিয়া, এগুলো তার কাছে ডাল ভাত। অভাব, একদিকে অভাব, আজকে অভাব, কালকে আবার রাজপ্রাসাদ, পরশুদিন রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাওয়া, এগুলো তার কাছে ডাল ভাত। 1954 সনে বঙ্গবন্ধু প্রধান, মানে যাকে বলা হয় একেবারে আওয়ামী লীগের প্রধান, যাকে বলা হয় শক্তি মত্তার প্রতীক হয়ে উঠলেন। আজ যেমন সালাউদ্দিন সাহেব, ঠিক তদ্রুপ 1954। এবং তিনি ওই জমানাতে মাত্র 34 বছর বয়সে তিনি মন্ত্রী হলেন। এবং পাকিস্তানের অবিসংবাদিত টপ 10 জন প্রথম সারির নেতার মধ্যে পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে, পাঞ্জাবে, সিন্ধুতে, বেলুচিস্তানে, মানে পুরো জায়গাতে বঙ্গবন্ধু শেখ মুজিবর, তখন তো বঙ্গবন্ধু হননি, শেখ মুজিবর, এই নামটি নিখিল পাকিস্তান, মানে নিখিল পাকিস্তানের 10 জন শীর্ষ নেতাদের মধ্যে তিনি একজন হয়ে গেলেন মাত্র 34 বছর বয়সে। আবার মিলিটারি শাসন আমলে, অর্থাৎ 1958 সনে তিনি জেলে গেলেন। এর আগে আবার 1954 তার যখন মন্ত্রিত্ব গেল,
তারপরে যুক্তফ্রন্ট সরকারের প্রথম ক্যাবিনেটটা ভেঙে গেল, তখন তিনি আবার জেলে গেলেন। তো এরকম জেলে যাওয়া, পালানো, ফিরে আসা, ক্ষমতা গ্রহণ করা, এই যাকে বলা হয় রাজভোগ খাওয়া, আবার একটু পরে গিয়ে দেখা যাচ্ছে আলু ভর্তা খাওয়া, এটা আসলে শেখ হাসিনার জন্য মানে সূর্য সকালবেলা যেভাবে উঠে সন্ধ্যার সময় অস্ত যায়, এর মধ্যে যেভাবে আমরা কোনো আশ্চর্যজনক কোনো কিছু দেখি না, ওটা শেখ হাসিনার জন্য ওই রকম। এবং তার প্রমাণ হলো যে শেখ হাসিনার বয়স এখন 80 বছর। 80 বছর বয়সে আমার এখন গলা কাঁপে। আমার বয়স প্রায় 60 বছর, আমার গলা কাঁপে, আমার হাত পা কাঁপে, আমি ঠিকমতো চলতে পারি না। কিন্তু উনি এখান থেকে কি দিব্যি শক্তি নিয়ে তারপর শেষে তিনি হেলিকপ্টার উঠে ভারতে চলে গেলেন। তার আশেপাশের লোকজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কেউ কান্নার চেষ্টা করলো। তিনি ন্যূনরকম ভনিতা না করে অ্যাজ ইট ইজ তিনি যাচ্ছেন, আবার আসবেন, প্রমোদ ভ্রমণে যাচ্ছেন, বা বিদেশ নর্মালি তিনি প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে বিদেশ ভ্রমণ যান ওইরকম, মানে ক্ষমতা হারাচ্ছেন, ক্ষমতা ছেড়ে যাচ্ছেন, এরকম কোনো অভিব্যক্তি আপনারা দেখেন তার হেলিকপ্টার ওঠার দৃশ্য কোনো রকম অনুশোচনা নেই, ভয় নেই, ভীতি নেই, বরং তিনি যেভাবে বিদায় বেলায় তার আপনজনদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছিলেন, ওনাকে কান্নার চেষ্টা করছিলেন, ওই দৃশ্যর মধ্যে দেখেন তার দৃঢ়তা কোথায়। সেই দৃঢ়তা নিয়ে তিনি এখন শাহী মেহমান, অর্থাৎ রাজকীয় মেহমান। তার লোকজন এই বাংলায় সর্বত্র রয়েছে, অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে, টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে, বুদ্ধি নিয়ে। এবং এখনো পর্যন্ত যদি বিএনপির 10 জন লোককে ডাকেন, 10 জন 100 জন লোককে ডাকেন, জামাতের 100 জন লোককে ডাকেন এবং আওয়ামী লীগের 100 জন লোককে ডাকেন, পাশাপাশি বসিয়ে দেন, তাদেরকে বলেন তোমরা মারামারি করো, তাদেরকে বলেন তোমরা তাস খেলো, তাদেরকে বলেন তোমরা দাবা খেলো, তাদেরকে বলেন তোমরা চুরি করো, তাদেরকে বলেন তোমরা ডাকাতি করো, দেখবেন যে প্রায় সব ক্ষেত্রে এই সম্মুখ সমরে ঘুষাঘুষি, তাস খেলা, জুয়া খেলা, যদি বলে তোমরা নাচো, নাচতে বলা, যদি বলে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়া, মানে সব কাজে অন অ্যাভারেজে আপনি আওয়ামী লীগের লোকদেরকে যে নম্বর দিতে পারবেন তার অর্ধেক নম্বরও বিএনপি এবং জামাতকে দিতে পারবেন না। মানে তাদের প্রায় সব ক্ষেত্রে পারঙ্গমতা রয়েছে। তারা হাউমাউ করে কেঁদে দিতে পারবে, চোখের পানিতে ভাসিয়ে দিতে পারবে, আবার অট্টহাসি দিয়ে তারা আপনার বুকে কম্পন ধরিয়ে দিতে পারবে, তারা একটা ধমক দিয়ে আপনাকে যাকে বলে স্তব্ধ করে দিতে পারবে, আবার আপনার পা ধরে সালাম করে আপনার কাছে নিজেকে সমর্পণ করতে পারবে। এই গুণগুলো, রাজনীতির এই গুণগুলো আওয়ামী লীগ যেভাবে রপ্ত করতে পেরেছে, অন্যান্য রাজনৈতিক দল মানে তারা এখনও সেখানে পৌঁছানো তো দূরের কথা, তারা মানে এগুলো সন্ধানই পায়নি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির যারা আছেন তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের এই সকল দোষ এবং গুণের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তারা অবোধ শিশু, ইনফ্যান্ট, দাঁত উঠেনি এখন পর্যন্ত, মূলা দাঁত। আপনি দেখেন নাই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর তিনি রংপুরের শহীদ আবু সাইদের বাড়ি থেকে খুব চেষ্টা করেছিলেন কান্না করার জন্য। তারপরে এনসিপির যারা আছেন তারাও চেষ্টা করেছেন, কিন্তু তাদের কান্না হয়নি। চেষ্টা করে কেউ চোখের পানি ফেলতে পারেননি, মুখটাও ভ্যাসকাই দিতে পারেননি। আমরা ভেটকি মারা বলি বা ভ্যাসকানো বলি, বা মুখে কান্নার একটা অভিব্যক্তি ফুটিয়ে তোলা, যদি আমরা প্রমিত বাংলায় বলি। কিন্তু এই প্রমিত বাংলার সাথে যেটা বলা হয়, যদি বলা হয় ভ্যাটকাই দেওয়া, ভেসকি মারা, এই জিনিসগুলো মানুষ বেশি বুঝছে, তো সেই চেষ্টাও তারা করতে পারেননি। তো সেই আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছেন যে তারা গেরিলা যুদ্ধ করবে এবং গেরিলা যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ, আর আমরা এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। রাষ্ট্রকে আমি বলবো সচেতন হওয়ার জন্য, কারণ এটা আমাদের সংহতির বিষয়। আর এই কাজগুলো বারবার আওয়ামী লীগ করেছে। ৭১ সনে যেমন যুদ্ধ করেছে, আগরতলা ষড়যন্ত্র যে মামলা চালু হয়েছিল, এটা আওয়ামী লীগ এখন বলছে এটা সত্য কথা। তারা আদমজির ট্র্যাজেডির মতো ঘটনা তারা ঘটিয়েছে, পুরো আদমজির জুট মিল বন্ধ হয়ে গিয়েছিল, এবং ওই ঘটনার পরে সামরিক শাসন মার্শাল ল এসেছিল। পড়ে দেখেন ইতিহাসে আদমজি ট্র্যাজেডি, আদমজিতে যে শ্রমিক অসন্তোষ, মারামারি এবং সেখানে যে অগ্নিকাণ্ড হলো নারায়ণগঞ্জের, সেটার প্রেক্ষিতে পাকিস্তানে মার্শাল ল চলে আসলো এবং আইয়ুব খানের অভ্যুদয় হলো। এ আওয়ামী লীগ করেছে সেই কাজ। পার্লামেন্টের মধ্যে ডেপুটি স্পিকার শাহিদ আলীকে পিটিয়ে কে মেরে ফেলেছে, জিজ্ঞেস করে দেখেন কে মেরে ফেলেছে। তারপরে ৭৫ 15 আগস্টের পরে সীমান্তে যে গেরিলা যুদ্ধ, এই কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কারা করেছে? জামাত না আওয়ামী লীগ? তো এই যে আওয়ামী লীগের একটা থ্রেট,
বা আওয়ামী লীগের যে একটা বক্তব্য, এটাকে একেবারে ঠাট্টা মশকারা হিসেবে মনে করার কোনো কারণ নেই। রাষ্ট্র সচেতন হন, রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা তৎপর হন এবং কথা না বলে যত গোপনে এবং তড়িৎ গতিতে কাজ করতে পারবেন, ততই আপনাদের সফলতা, রাষ্ট্রের সফলতা এবং আমাদের নিরাপত্তা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।